স্বাধীন বাংলাদেশের প্রথম ভৈরব আমাদের ভৈরবের সমন্বয় কমিটির প্রধান উপদেষ্টা। আমরা সবাই সাধারণ মানুষ। আচ্ছা, আসলে সমন্বয়ক বলতে কোনো কিছু নেই। আচ্ছা, আমরা প্রত্যেকটা ছাত্র এক একজন সমন্বয়কের ভূমিকা পালন করতে পারি। সবচেয়ে বড় কথা কি জানো? সবচেয়ে বড় কথা হচ্ছে তুই বাংলাদেশের নাগরিক, এর চেয়ে বড় পরিস্থিতি আর কিছু হইতে পারে না। এই কথাগুলো যে আমরা ওপেনলি কিন্তু একটা কথা শেয়ার করতে পারতেছি, কিন্তু আর একটা কথাই কমু, তুমি ভালো হয়ে যাও। হচ্ছে আমাদের বাক স্বাধীনতা, আর বাক স্বাধীনতার যে স্বাধীনতা, এটা হচ্ছে মেন স্বাধীনতা, যা আমি গত 2 দিন আগে পাইনি। তা আমরা কি এখন স্বাধীন হতে পারছি? আমরা এখনো জাতি হিসাবে লজ্জিত, আমরা এখনো জাতি হিসাবে অসুস্থ। কেন? কারণ আমরা জাতীয় স্থাপনাগুলোর মধ্যে এখনো হামলা করতেছি। আমরা এখনো অসুস্থ। আমাদের হিতে জ্ঞান কবে আসবে আমরা নিজেরও জানি না। তবে ছাত্রদের উচিত। আচ্ছা, আপনি 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 কি মনে করেন? একটা মানে ভিডিওতে দেখলাম যে শেখ মুজিবের যেই মানে মূর্তি, এই মূর্তির মাথার মধ্যে একটা মানে প্রস্তাব করে দিতেছে, এটাকে আপনি কি ধরনের দেখেন বা আপনি কি মনে করেন এই বিষয়ে যদি কিছু বলতেন? দেখেন ভাই, আমরা যদি আমাদের পার্শ্ববর্তী দেশের দিকে তাকাই, যে আমি মহাত্মা গান্ধীর কথা চিন্তা করেন, উনি কিন্তু কংগ্রেস ওনার টিম ছিল, বিজেপি আসার পরে কিন্তু ওনার স্থাপনাগুলোর মধ্যে তেমন কোনো হামলা করে নাই। আর ছাত্রদের কোনো মতাদর্শের মধ্যে পড়ে না কোনো একজন ভালো লিডারের স্থাপনাগুলোর মধ্যে হামলা করে। কিন্তু আমরা যেটা জানতে পারছি যে আমাদের সংগ্রাম যে হয়েছিল 1971-এর, আমরা যখন 71-এর প্রথমবার বিজয় পাইছি, এরপর থেকে 1971-এর পর থেকে মানে 72 থেকে যদি শুরু হয়েছে, 72 থেকে 75 পর্যন্ত নাকি মানে উনি দেশের জন্য খুবই খারাপ করছে এবং স্বৈরাচারী করছিল এবং একনায়কতন্ত্র প্রতিষ্ঠার জন্য উনি নাকি ওনার একটা দল তৈরি করছিল, ঠিক আছে? তা ওই সময় তো উনি অনেক খারাপ করছিল। এই ব্যাপারে আপনার কি মতামত? আপনি কি বলতে চান? দেখেন, আমি তরুণ সমাজের একজন তরুণ নাগরিক হিসেবে আমরা কিন্তু শোনা কথাতে বিশ্বাস করে আসছি। ওই সময়ে যারা ছিল তারা বলতে পারবে যে উনি অরাজকতা করছে কি রাজকতা করছে, কিন্তু আপনি কিন্তু ওনার যে স্বাধীন চেতা বা স্বাধীনতার প্রতি যে একটা ভূমিকা ছিল ওটা কিন্তু অস্বীকার করতে পারবেন না। 1971-এ ওনার ভাষণেই সারা বাংলার সমস্ত মানুষ একসাথে হয়েছিল, এইটা অস্বীকার করার মতো কিছুই নেই। এবং 71-এ উনি অবশ্যই দেশের জন্য লড়ছে, দেশের কথা বলছে, দেশের মানুষের কথা চিন্তা করছে, যেটা আমরা সবাই জানি। এবং এইটা যদি কেউ অস্বীকার করে তাহলে মানে তার ভিতরে মনুষ্যত্ব বলতে কিছুই নেই। কিন্তু যেটা আমরা জানতে পারছি যে স্বাধীনতার পরে যেটা করছে ওইটা তো ছিল অমানবিক, এবং সেই ক্ষোভটা মানুষ এখন লালন করতেছে। জি, আর আরেকটা জিনিস, আমরা তো এতদিন দেখছি যে মানে যারই মুখে দাঁড়িয়ে আছে বলতো জামাত, শিবির, রাজাকার, এই ধরনের বলতো, যেটা আমাদের কিছুদিন আগেও আমাদের ছাত্রদেরকে মানে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলছিল যে যারা আন্দোলন করতেছে ওরা মানে ওদেরকে বেশিরভাগই রাজাকার বলছে যে আন্দোলনে ছাত্ররা কম আছে, রাজাকার বেশি, এই ধরনের কথা বলছে। আবার বলছে যে মুক্তিযোদ্ধা সন্তানদের নাতি নাতনিদের চাকরি দিবে না, নাকি রাজাকারের নাতি নাতনি দিবে। আসলে দেশে তো মানে 0.5% মুক্তিযোদ্ধা আছে, যে একটা মানে পরিসংখ্যান দেখছি যে 0.5% মুক্তিযোদ্ধা আছে, আর বাকি তাহলে 99.5% যেটা মানে সাধারণ মানুষ, এদের প্রত্যেককে সরইয়া এই রাজাকার বলা হয়েছে। তা আপনার এই ক্ষেত্রে আপনার মতামত কি, যে উনি কি কথাটা কতটুকু যুক্তিসঙ্গত বলেছে বা বলেনি? আপনি হয়তো ভিডিওটা সম্পূর্ণ দেখেন নাই। ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতেন, যে চাটকারে প্রশ্নটা করেছিল, প্রশ্নটা এরকমভাবে করেছিল যে এই চাকরি নেওয়ার কিন্তু প্রথম 3 স্টেপে কিন্তু কোনো কোটা লাগে না। যখন আমরা কোটাটা ইউজ করি একদম লাস্ট পর্যায়ে, লাস্ট মোমেন্টে, তখন উনি বলেছিল যে যদি রাজাকারের ছেলে থাকে আর মুক্তিযুদ্ধের ছেলে থাকে তাহলে কোটাটা কে পাবে? তখন কিন্তু প্রধানমন্ত্রী বলেছিল যে কোটা কি মুক্তিযোদ্ধার সন্তান পাইতো নাকি রাজাকারের সন্তান পাইবো? ওইটাকে কিন্তু আমরা কিছু হলুদ সাংবাদিক এটাকে স্কিপ কইরা শুধু আচ্ছা আমার একটা কথা, আপনার কি মনে হয় দেশে এখনো রাজাকার আছে? অবশ্যই যেখানে 0.5% মুক্তিযোদ্ধা আর বাকি সব মানুষ কি রাজাকার? উনি তাহলে রাজাকার কেন বললো? উনার তো এই কথা বলার মানে নাই। উনি বলতে পারতো যে মুক্তিযোদ্ধার সন্তানকে দিব না, নাকি সাধারণ পাবলিককে দিব, এটা বলতে পারতো। কিন্তু আরেকটা জিনিস সবচেয়ে মানে বড় যেই কথাটা,
মুক্তিযোদ্ধাদেরকে যে ভাতা দিতেছে 20,000 টাকা করে, এটা নিয়ে তো কারো কোনো মাথা ব্যথা ছিল না। কারো মাথা ব্যথা ছিল এটা নিয়ে না। তাহলে ওরা ভাতা দিতেছে মুক্তিযুদ্ধের জন্য, আমি মনে করি এতটুকু যথেষ্ট। আর মুক্তিযুদ্ধের সন্তানদেরকে মানে বিভিন্ন ফেসিলিটিস দিতেছে, মানে যে মুক্তিযুদ্ধ ও মারা গেলে ওর সন্তানরাও কিন্তু ভাতা পাইতেছে, ঠিক আছে? তাহলে এইটা চলতো। একটা মানুষের 20,000 টাকা, এখন বর্তমানে মানুষে গার্মেন্টসে যারা চাকরি করে বা যারা একটু ছোট পর্যায়ে চাকরি করে, ওদের বেতন মাসে 12,000 টাকা। সারা মানে 8 ঘন্টা 12 ঘন্টা কাজ কইরা, রাতে ডিউটি কইরা, দিনে ডিউটি কইরা ওরা পায় 12,000 টাকা। আর উনি মানে মুক্তিযোদ্ধা কোটায় উনি পাইতেছে 20,000। উনি মারা গেলে ওনার সন্তানরা পাইতেছে 20,000। আবার এর মধ্যে কোটার দরকার কি? আর আমরা সাধারণ মানে জনতা তো চাইছি যে কোটা বাতিল করার জন্য চাই নাই, আমরা বলছিলাম কোটাকে সংস্কার করার জন্য, যে পার্সেন্টেজটা একটু কমাই দেন। আর যদি মানে মুক্তিযোদ্ধার সন্তানদেরকে দিত তাহলেও তো চলতো, কিন্তু নাতি নাতনি পুতি সব দিতেছে, এর মানে কি? দেখেন, আমরা হচ্ছে সাধারণ শিক্ষার্থী, আমরা মুক্তিযুদ্ধের চেতনাকে লালন করি, কিন্তু একটা জিনিসের কিন্তু অতিরিক্ত কোনো কিছুই ভালো না। যেমন আপনি মুক্তিযুদ্ধকে সম্মান দিতেছেন, ভালো কথা, ওনার সন্তানের সম্মান দিতেছেন, ভালো কথা, কিন্তু কোটাটা যদি এরকম করা হতো যে কোটাটা জীবনের যে কোনো একটা মুহূর্তে একটা ভালো মোমেন্টে তুমি ব্যবহার করতে পারবা, দ্যাটস এনাফ। কিন্তু ওরা কি করে, সকল ক্ষেত্রে এই কোটাটা ব্যবহার করে ফায়দা লুটতেছে, ঠিক আছে? কিন্তু এই জিনিসটা কিন্তু ঠিক না। আর আমাদের সাধারণ শিক্ষার্থীর হিসাব করে দেখলো 100%-এর মধ্যে মানে মিনিমামই 56% কোটা, 56% কোটা, আর 44% থাকে সাধারণ। এটা কিভাবে সম্ভব ভাই? মেধাবীরা তো 44% পাইতেছে না রে ভাই। ওইখানে ঘুষ চলতেছে, টাকার বিনিময়ে যাইতেছে, তারপর যাচ্ছে ওই মানে প্রশ্ন ফাঁস, দুর্নীতি, ওইগুলোতে চলে যাইতেছে। আমার সবচেয়ে বেশি মানে যেটা হাস্যকর লাগলো, যারা এতদিন নীতিবাক্য শোনাতো, যেমন সুশান্ত পাল, উনি নাকি প্রশ্ন কিনে পাশ করছে। তো আমি একটা কথাই বলতে যাই যে এখানে হচ্ছে আমরা যে আন্দোলনটা করেছি, প্রথম কিন্তু আন্দোলনটা ওইদিকে দাপিত ছিল না। আমাদের ভাইদের যখন বিভিন্নভাবে আক্রমণ করা হলো, আমরা কিন্তু এই 9 দফা বাদ দিয়ে আমরা নেমে যাই কি এক দফায়। ইতিহাস ঘেটে দেখবেন, বিভিন্ন ইতিহাস ঘেটে দেখবেন, যখনই কোনো ছাত্র আন্দোলন হয়েছিল তখনই সরকার পতন হয়েছিল। তো আমিও চাই এই ফ্যাসিবাদী সরকার থেকে যারাই এরকম পুনরাবৃত্তি ঘটাবে, ইতিহাস ছাত্র গড়তে জানে, ইতিহাস ছাত্র কি ভাঙতেও জানে। হ্যাঁ, ছাত্ররা ইতিহাস গড়তেও জানে, ভাঙতেও জানে। জি অবশ্যই। নামাইতে 15 দিন সময় লাগছিল। হ্যাঁ, আপনারা আসবেন, আপনাদের নামাইতে 15 মিনিট যে সময় লাগবে না, এটা কোনো নিশ্চয়তা দেন না। হ্যাঁ, এই কারণে আমাদের উচিত যে আগামীতে যেই সরকারই আসে, এখন তো তত্ত্বাবধায়ক সরকার দিবে, আজকে হয়তোবা মানে ওই কি বলে ওই শপথ বাক্য পাঠ করবে, ঠিক আছে, একটা পূর্ণাঙ্গ কমিটি গঠন করবে যেভাবে দেশ চালানো যায়। এবং আমরা সাধারণ জনতা চাচ্ছি যে সামনে যেই আসে সে যেন দেশের কথা এবং দেশের মানুষের কথা চিন্তা করে এবং নতুনত্বটার প্রতি আমরা প্রায়োরিটি বেশি। হ্যাঁ অবশ্যই। ওই যে এতদিন বাপ করছে, আরেকজন আইসা যে বাপ করবো, মা করবো, এইগুলা যেন না হয়। একজন খাইতে খাইতে ভরপুর একজন ক্ষুধার্ত, 17 বছরের একটা ক্ষুধার্তকে যদি আপনি খাওয়ান দেন, তাহলে উনি কিভাবে খাবে আপনি চিন্তা করতে পারছেন? লুইটা বুইটা খাইব অবশ্যই। মানে দেশটা আমাদের এখন যেই অবস্থা আছে, এর থেকে খারাপ হওয়ার সম্ভাবনা আছে। অবশ্যই আমরা এটা আশঙ্কা করছি। সমাজের আমরা সাধারণ মানে ছাত্র সমাজ হয়ে, আমরা সাধারণ শিক্ষার্থী হয়ে আমাদের একটাই দাবি যে যেই সরকারই আসে সে যেন দেশের এবং দেশের মানুষের কথা চিন্তা করে, সার্বিক দিক বিবেচনা করে দেশটাকে একটি উন্নয়নশীল এবং উন্নত দেশে পরিণত করে। এবং যেখানে আমাদের দেশ থেকে বিদেশ যাইতে, আমাদের দেশ থেকে বিভিন্ন দেশের মানে আমাদের যে হজের ক্ষেত্রে যে সিন্ডিকেটটা, হ্যাঁ, যে বিমানের টিকেটের যে সিন্ডিকেট, ঠিক আছে, আমাদের ভিসা নিতে যেই ঝামেলা, আমাদের বিভিন্ন দেশে যাইতে যেই ঝামেলা এবং হজের যেই টাকার পরিমাণ বাড়াইছে, এইগুলো যেন কমায়, এই সিন্ডিকেটগুলো যেন কমায় আমরা একটা স্বাধীন, সার্বভৌম এবং অসাম্প্রদায়িক একটা সুন্দর বাংলা পাই। একটা অসাম্প্রদায়িক সুন্দর বাংলা যেন আমরা গড়ে তুলি। আর সংখ্যালঘুদের প্রতি আমরা অত্যাচার না করি। সংখ্যালঘু বলতে কিছুই নেই ভাই। আমরা দেশের সাধারণ পাবলিক, সাধারণ ছাত্র জনতা, আমাদের দেশের প্রত্যেকটা মানুষেরই সমান অধিকার। এখানে সংখ্যালঘু বলতে কিছুই নেই। আপনি সংখ্যালঘু দ্বারা কি বুঝাবেন? আপনি সংখ্যালঘু দ্বারা হ্যাঁ ভিন্ন ধর্মী। আমি বলতেছি কেন এই শব্দটা ইউজ করলাম, আমি বলার কারণ হচ্ছে আমার খুব কষ্ট লাগলো
যখনই দেশটা স্বাধীন হলো 5ই আগস্ট যে আমাদের স্বাধীনতা ঘোষিত হলো, এটা তো এই পরোক্ষভাবে ঘোষিত হলো। তখনই দেখলাম যে বিভিন্ন এই মন্দিরে হামলা, উপাসনালয়ে হামলা, এগুলা কি কারা করছে ভাই? আপনি বলছেন আপনি করছেন না, এগুলা ভাই যারা করছে তারা দুষ্কৃতিকারী, হ্যাঁ, দুষ্কৃতিকারী। তারা দেশের কখনোই ভালো চায় না। মানে মানে আগে রিপোর্ট দিত কি, হামলা করলে আন্দোলন করলে বলতো যে জঙ্গি জঙ্গি, বিএনপির লোক। এখন বলতেছে যে আওয়ামী লীগের লোক। ভাই আমরা এত কিছু চাই না, আমরা মুক্ত স্বাধীন বাক স্বাধীনতা যেন প্রকাশ করতে পারি, এরকম একটা পরিবেশ এনভায়রনমেন্ট চাই। ডক্টর ইউনূস স্যারের কাছে আমাদের সাধারণ শিক্ষার্থী হিসাবে একটাই দাবি থাকবে, উনি যেন একটা পরিষ্কার পরিচ্ছন্ন এবং মেধা বিকাশ করার মতো একটা পরিবেশ তৈরি করে দিই, যেখানে অরাজকতা তৈরি হবে, সেখানে যেন একটা মানে আমরা যেন এই অরাজকতার বিরুদ্ধে লড়াই করে একটা সত্যতাকে এবং সৎ এবং কি বলে যে একটা সত্য প্রকাশ করার জন্য, ঠিক আছে, এবং কি বলা হয় এই সত্য প্রকাশ করার জন্য আমরা যেন একটা স্বাধীনতা পাই, একটা হ্যাঁ সত্য প্রকাশের একটা স্বাধীনতা, আমাদের বাক স্বাধীনতা প্রয়োজন। জি জি অবশ্যই, ঠিক আছে, এবং আমরা যেন আমাদের বাংলাকে আবার সোনার বাংলা হিসেবে গড়ে তুলতে পারি। এবং একটা জিনিস দেখেন ভাই, একটা ইটের উপর কিন্তু আরেকটা ইট লেগে কিন্তু একটা দেয়াল তৈরি হয়, হ্যাঁ, প্রাচীর তৈরি হয়। হ্যাঁ, তখন একটা প্রাচীর যখন তৈরি হয় তখন কিন্তু এই প্রাচীরটাকে ভেদ করার মধ্যে শক্তি বল প্রয়োগ করতে হয়। আমরা চাচ্ছি যে একটা ছাত্র একটা ছাত্রের উপরে আমরা প্রাচীর তৈরি করব, যে আমরা একসাথে থাকবো, সংঘবদ্ধ থাকবো। ইউনিটি ইজ দ্য স্ট্রেংথ, মানে একতাই বল। হ্যাঁ, ঠিক আছে, একতাই বল এই শব্দটাকে আমরা অবশ্যই লালন করব। আর আমরা দেওয়ালে কোনো রাজনৈতিক পোস্টার না ওই প্রচার করে আমরা শিক্ষার আলো ছড়িয়ে দেবো আর কি। আমাদের সাধারণ শিক্ষার্থীদের কাছে এটা আহ্বান থাকবে, এটাই আমার। এবং আমরা আরেকটা জিনিস চাইতেছি যে আমাদের যে নির্বাচনটা সামনে, যে নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে, ঠিক আছে, এই নির্বাচনটা যেন আমাদের আরো কমপক্ষে 2-3 বছর পরে হয়। জি ভাই, এটা আমারও প্রাণের দাবি এবং হাজারো শিক্ষার্থী প্রাণের দাবি। কারণ এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে আমার মনে হয় যে আমরা এক সাপের কবল থেকে বেরিয়ে আরেক সাপের কবলে, অজগরের কবলে, হ্যাঁ, আটকা পড়ে যাব। জি, দেশটা আবার নষ্ট হয়ে যাবে। মানে এই একটা কথা, একটা মানে আমি আজকে একটা মানে দেখছিলাম, ওই পোস্টার বা ব্যানারের মতো একটা দেখছি যে 2 সাপের মানে একটা পোস্টার এরকম ছিল যে নৌকা আর ধানের শীষ, 2 সাপের একই বিষ। ঠিক আছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে এখানে ঘটনা একই, যে আমরা এক সাপ থেকে বেরিয়ে আরেক সাপের কাছে দেশটাকে দিয়ে দিতে পারি না। আমরা চাই যে একটা সুষ্ঠু এবং সুন্দর পরিবেশে আমাদের সামনের নির্বাচন হবে, যেটাতে সমস্ত যত দল আছে নতুন কেউ আসুক এবং নতুন দলের আবির্ভাব ঘটুক, যারা আমাদের দেশটাকে সুন্দর করে গুছিয়ে নেবে। আরেকটা পরামর্শ সকল দলের উদ্দেশ্যে দিতে যে সাধারণ শিক্ষার্থী হিসেবে আপনারা আছেন, একটু সময় নেন। যেমন ওই মির্জা ফখরুল সাহেব উনি বলতেছেন যে তাড়াতাড়ি 3 মাসের ভিতরে নির্বাচন দেওয়া হোক, না হলে রাজনৈতিক অবক্ষয় হবে, এটা সেটা ওটা না। আরেকটা এগেইনস্ট পার্টি, উনি একটা স্ট্রং জোন নিয়ে দাঁড়ানোর জন্য ওনাকে সময় দরকার। আপনারা তো আছেনই, হ্যাঁ অবশ্যই আপনারা আছেন, স্ট্রং জোনে আছেন, কিন্তু আরেকটা এগেইনস্ট পার্টিকে স্ট্রং জোন নেওয়ার জন্য সময় দেওয়া দরকার। এর জন্য আমি মনে করি ডক্টর ইউনূস উনি অত্যন্ত দক্ষ লোক। উনি যদি একটু লং টাইম দেশটাকে সাপোর্ট করে, বইয়ের বিশেষ সাথে আমাদের যেই সার্বভৌমত্ব যে চুক্তি, সাম্প্রদায়িক যে চেতনা আরও বৃদ্ধি পাবে, আমরা আন্তর্জাতিক লেভেলে অনেক সমৃদ্ধতা অর্জন করতে পারবো। ওনার হাত দিয়ে আমাদের দেশটা অনেক এগিয়ে যাবে বলে আমি আশাবাদী করছি। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের ভৈরবের সমন্বয়ক কমিটির সভাপতি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিও প্রোটেক্টে আমাদের বাক স্বাধীনতা যে গল্পগুলো এটা তুলে দেওয়া। ওকে, আসসালামু আলাইকুম।